শুভ সন্ধ্যা বন্ধুরা। রবির কবিতাঙ্গন চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা এবং স্বাগত জানাই। গুপ্তধনের সন্ধানে রহস্য উদ্ঘাটন গল্পটির প্রথম পর্ব শুনেছিলেন। যে সমস্ত বন্ধুরা এই কাহিনীর প্রথম পর্বের ভিডিও দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্রথম পর্বের ভিডিওর লিংক দিয়ে দেব। আপনারা ভিডিওটা দেখে নেবেন, আপনাদের ভালো লাগবে। কাহিনী শুরুর আগে আমার সকল বন্ধুদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা ভিডিওর শুরুর পূর্বেই একটা লাইক দিয়ে দিন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। প্রতিদিনের মতো আজও বলছি, কাহিনীটা বা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না বা শুনবেন না, তাহলে এই কাহিনীর আসল মজা বা রসাস্বাদন আপনারা গ্রহণ করতে পারবেন না। তাই কাহিনীটা কোনো রকম স্কিপ না করেই আপনারা ভিডিওটা দেখুন। আসুন শুরু করি। গতকাল শেষ হয়েছিল, অয়ন বলেছিল নিচে যে ঘরটা আছে ওটাই মূল চেম্বার। রুদ্র ধীরে ধীরে ক্যামেরা সেট করলো, তার নাইট ভিশন চালু করলো। তিনজনই জুতো শক্ত করে বাঁধল, দড়ি দিয়ে নিজেকে বেঁধে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। চারপাশটা এতটাই নীরব যেন কেউ বহু বছর ধরে তাদের জন্য অপেক্ষায় ছিল। সিঁড়ির শেষ মাথায় ছিল পাথরের এক বিশাল ঘর। তার কেন্দ্রবিন্দুতে গোলাকার চেম্বার আর চারদিকে 8টি প্রাচীন স্তম্ভ। প্রতিটি স্তম্ভে খোদাই করা চিত্র, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ে গেলেও স্পষ্ট বোঝা যায় রাজার সিংহাসন, যুদ্ধ, প্রেম, বিশ্বাসঘাতকতা এবং এক মহারানীর নিঃশব্দ কান্না। ঘরের মাঝখানে ছিল পাথরের তৈরি এক মঞ্চ, তার উপরে নীল রঙের মোটা কাপড় মোড়ানো একটা কিছু। তিনজন নিঃশব্দে এগিয়ে গেল। অয়ন ধীরে ধীরে কাপড়টা সরালো। নিচে ছিল একটি প্রাচীন মুকুট, ঝকঝকে নীল স্ফটিকে মোড়া। তার মাঝখানে উজ্জ্বল নীলা রত্ন, আর পাশে সোনার রাজদণ্ড। মনে হচ্ছিল সময়কে ফাঁকি দিয়ে আজও তারা জ্যান্ত। রুদ্র বিস্ময়ে ফিসফিস করল, এটাই তাহলে নীলবসন, একটি রাজমুকুট। এটা কেবল ধন নয়, এটা ইতিহাসের প্রতীক। সোহিনী বলল, আর সেই জন্যেই এর চারপাশে এত রহস্য। এই মুকুট যেন নিজেই পাহারাদার তৈরি করেছে। ঠিক তখনই পেছন থেকে কে যেন গলা ঝাঁঝিয়ে বলল, সেই পাহারাদার আমি। তিনজন ঘুরে দাঁড়াতেই বন্দুকের মুখোমুখি পড়ল। দাঁড়িয়ে আছে কালো পোশাকে লম্বা গোঁফওয়ালা লোক, শিবহরি। তার সাথে আরও তিনজন সশস্ত্র লোক। রুদ্র চিৎকার করে উঠল, তুই এখানে কিভাবে এলি? শিবহরি হেসে বলল, তোমাদের পিছু নিয়েছিলাম স্টেশন থেকে। অনেক আগেই জানতাম এই মানচিত্রের কথা, তবে দরজা খোলার বুদ্ধি আমার ছিল না। তোমরাই সেটার ব্যবস্থা করে এলে। সোহিনী ধীরে ধীরে বলল, তুমি জানো না, এটা কেবল ধন নয়, এটা ইতিহাস। এটা চুরি করলে নিজেকে চিরকাল অভিশপ্ত করবে। শিবহরি ঠাট্টার হাসি হেসে বলল, অভিশাপ মানে ভয় দেখানোর গল্প? এখন এই ধন আমার। ঠিক তখনই অয়ন পিছনের একটি খোদাই করা চক্রে হাত রাখল। সেটি আসলে একটি গোপন ট্রিগার। মুহূর্তে পুরো ঘর কাঁপতে লাগলো।
স্তম্ভগুলির মাথা থেকে নিচে পড়ে গেল পাথরের দরজা। তাদের চারদিকে ঘর আটকে গেল। এক ধরনের কর্কশ শব্দ, যেন ফাঁদ সক্রিয় হলো। শিবহরি চিৎকার করে উঠল, তুমি কি করছো? অয়ন বলল, এই ঘর শুধু অনুসন্ধানকারীদের জন্য তৈরি। যারা লোভে আসে তাদের জন্য এটি ফাঁদ। সেই মুহূর্তে রুদ্র তার ব্যাগ থেকে সিগন্যাল ফ্লেয়ার বের করে আগুন জ্বালালো। এটি তাদের শেষ বিকল্প ছিল। ওদের অভিযান শুরুর আগেই কলকাতার এক প্রাক্তন পুলিশ অফিসারকে জানিয়েছিল সব কিছু। ফ্লেয়ার দেখেই উদ্ধারকারী বাহিনী তাদের লোকেশন শনাক্ত করতে পারবে। 10 মিনিটের মধ্যেই ওপর থেকে মাটি কাঁপানোর মতো শব্দ, হেলিকপ্টার। পুলিশ বাহিনী নামতে শুরু করলো দড়ি বেয়ে। শিবহরি আর তার দল পালাতে গিয়ে এক সুড়ঙ্গে আটকে গেল। পুলিশ তাদের পাকড়াও করলো। ঘণ্টাখানেক পর সেই কক্ষে আলো জ্বলছে, ক্যামেরা ঘুরছে, আর ইতিহাসবিদদের একটি দল ঢুকছে। মুকুট ও রাজদণ্ড রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হলো। অয়ন, রুদ্র ও সোহিনীকে জানানো হলো তাদের নাম জাতীয় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সোহিনী চুপচাপ সেই মুকুটের দিকে তাকিয়ে বলল, এই ইতিহাস কারো একার নয়, এটা বেঁচে থাকে সাহসীদের মধ্যে। অয়ন আস্তে আস্তে বলল, গুপ্তধন কখনো শুধু ধন নয়, তা স্মৃতি, শ্রদ্ধা আর আত্মত্যাগের। আমরা শুধু খুঁজে পাই না, ইতিহাসকে সম্মানও করি। পুরুলিয়ার জঙ্গলের বুকে দীর্ঘদিন ঘুমিয়ে থাকা নীলবসনের ঘুম এবার ভাঙল। আনুষ্ঠানিকভাবে প্রত্নতত্ত্ব বিভাগের দল কক্ষটিকে সিল করে দিল। সেই মুকুট, রাজদণ্ড, সোনার মুদ্রা এবং প্রাচীন শিল্পকর্মগুলো দৃষ্টিনন্দনভাবে আলাদা করে রাখল। কিছু গবেষক চোখ মুছে বললেন, আমরা এরকম কিছু কল্পনাও করিনি। বাংলার মাটি যেন আজ নিজেকে নতুন করে চিনিয়ে দিল। অয়ন, সোহিনী আর রুদ্র দাঁড়িয়েছিলেন এক কোণে। তাদের চোখে ঘুম নেই, ক্লান্তি নেই, শুধু বিস্ময় আর তৃপ্তি। প্রত্নতত্ত্ব বিভাগের একজন সিনিয়র গবেষক ডাক্তার অনির্বাণ লাহা অয়নকে ডেকে বললেন, তুমি শুধু একজন অনুসন্ধানকারী নও, তুমি ইতিহাসের পাহারাদার। সেই সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলন ডাকা হলো ঝালদা থেকে কলকাতায়। সংবাদ মাধ্যমে উঠে এলো হেডলাইন, পুরুলিয়ায় পাওয়া গেল নীলবসন, বাংলার ইতিহাসের বিস্ময়কর আবিষ্কার। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদপত্রের রিপোর্ট প্রকাশিত হলো। অনেকে বলল, এটি মোঘল পূর্ব বাংলার কোনো স্বাধীন রাজ্যের চিহ্ন, যাদের অস্তিত্ব ইতিহাসে চাপা পড়ে গিয়েছিল। এদিকে গ্রামবাসীরাও জানল সব কিছু। সেই ভয় আর অনিশ্চয়তা বদলে গেল গর্বে। গ্রামবাসীদের মুখে এখন একটি নতুন গল্প। এই 3 শহরের ছেলে মেয়ে না এলে আমাদের এই ইতিহাস কেউ জানতে পারত না। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে সিদ্ধান্ত নিল, নকশালগড় দুর্গের ধ্বংসাবশেষ ঘিরে তৈরি হবে ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ব কেন্দ্র। নীলবসনের জাগরণ শুধু ইতিহাসের নয়, একটি এলাকা, একটি মানচিত্র আর 3টি মানুষের সাহসিকতার বিজয়গাথা।
সন্ধেবেলা ক্যাম্পের পাশে বসে তিনজন চুপ করে থাকলো। রুদ্র বলল, সব পেয়েও মন খালি কেন লাগছে? সোহিনী হাসল, কারণ এই আবিষ্কার আমাদের কিছু দিয়ে গেল আর কিছু কেড়ে নিল। অয়ন আকাশের দিকে তাকিয়ে বলল, সে সময় রাজারা এখন নিশ্চয়ই শান্তিতে ঘুমোচ্ছে। তাদের গল্প কেউ অবশেষে শুনল। চাঁদ তখন ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে আকাশের কোণে, আর নীলবসন তার শতবর্ষের নিঃশব্দ ঘুম ভেঙে আজ ইতিহাসে জায়গা করে নিচ্ছে। 2 সপ্তাহ পর কলকাতায় এক বিশেষ অনুষ্ঠানে তিনজনকে সংবর্ধনা দেওয়া হলো। জাতীয় প্রত্নতত্ত্ব অনুসন্ধান সম্মাননা 2025 এবছর পেলেন অয়ন সেন, রুদ্র ব্যানার্জি এবং সোহিনী ধর। মঞ্চে উঠে তিনজন একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ছিল অশ্রু, কিন্তু কোনো দুর্বলতা নয়, গর্বের জল। অয়ন বলল, আজ আমরা যেটুকু পেয়েছি তা কেবল আমাদের নয়, তা বাংলার প্রতিটি ইতিহাসপ্রেমী মানুষ, প্রতিটি ছাত্রছাত্রী, প্রতিটি স্বপ্ন দেখার সাহস করা যুবকের। তার কণ্ঠ থমকে এলো। আমরা শুধু ধন খুঁজি না, আমরা খুঁজি সম্মান, স্মৃতি আর উত্তরাধিকার। রুদ্র মাইক হাতে নিল। যখন প্রথম ক্যাম্পে রাতের আঁধারে সেই ছায়ামূর্তিকে দেখেছিলাম, ভেবেছিলাম হয়তো আমরা ভুল করছি, কিন্তু এখন বুঝি সাহসিকতা মানেই ভয় পাওয়ার পরও এগিয়ে যাওয়া। সোহিনী দাঁড়িয়ে বলল, আমি একজন শিক্ষিকা, আর আমি জানি এই অভিযান প্রমাণ করে দিয়েছে ইতিহাস শুধু পড়ার বিষয় নয়, সেটা খুঁজে পাওয়ার অভিজ্ঞতা। সেই ইতিহাসই ভবিষ্যতের আলো। প্রশংসার ঝড় বয়ে গেল। শিবহরি ও তার দল বর্তমানে পুলিশের হেফাজতে। তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে গুপ্ত প্রত্নতাত্ত্বিক সম্পদ চুরির চেষ্টার মামলা, অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগ এবং সরকারি কাজে বাধা দান। 20 বছরের কারাদণ্ডের সম্ভাবনা। আইন অবশেষে রক্ষা করল ইতিহাসের সঠিক উত্তরাধিকার। সন্ধ্যাবেলায় অয়ন তার পুরনো জার্নাল খুলে লিখল শেষ পৃষ্ঠায়, নীলবসনের ধন শুধু সোনা নয়, সে ইতিহাসের আত্মা। সে আমাদের সম্মান, সে আমাদের উত্তরাধিকার, সে আমাদের নিজের সৃষ্টি। একটি ছোট্ট জীবনচিত্র যেখানে তিনজন সাধারণ মানুষ এক সময় হয়তো হারিয়ে যাবে কালের গর্ভে, কিন্তু তারা রেখে যাবে এক মহাকাব্য, নকশালগড়ের নীলবসন। ধন্যবাদ বন্ধুরা। গুপ্তধনের সন্ধানের রহস্য উদ্ঘাটন কাহিনীর দ্বিতীয় এবং অন্তিম পর্ব আমি এখানেই শেষ করলাম। আশা করি আমার এই কাহিনী আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কণ্ঠের এই কাহিনী আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বেশি বেশি করে শেয়ার করে আমার কণ্ঠকে দূর দূরান্তে পৌঁছে দেবেন। আর সবশেষে প্রতিদিনের মতো অনুরোধ করি, নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, যাতে এই রকম নিত্য নতুন উপস্থাপনার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা।